নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। সাধারণত বুধবার সকালে থার্ড আই অনুষ্ঠানের বদলে আমরা দেখাই সরাসরি সুমন। বিখ্যাত সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি কিন্তু তার মতামত রাখেন তার নিজস্ব অনুষ্ঠান সরাসরি সুমনে। কিন্তু আজ সকালে উনি আসতে পারছেন না, আসবেন রাত 8টায় যে অনুষ্ঠানটা আমরা দেখাই এক্সপেক্টার, তার বদলে আপনারা দেখতে পাবেন সরাসরি সুমন। এবার এবার চলে আসি সরাসরি আজকের অনুষ্ঠানে। চন্দ্রবাবু নাইডু এবার নেমে পড়লেন হই হই করে। এতদিন বিরোধী দলের নেতারা গলার শির ফুলিয়ে ফাটাচ্ছিলেন যে বিশেষ ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে। এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের সদস্যরা গলা ফাটাচ্ছিলেন, বিভিন্ন সাংসদেরা গলা ফাটাচ্ছিলেন। এবার সেই সুর মেলাতে দেখলাম চন্দ্রবাবু নাইডুর দল টিডিপিকে। তাদের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে দেখা করে সাফ জানিয়ে দিয়েছেন ভোটার তালিকায় যে গভীর নিরীক্ষণ চলছে তা অবশ্যই দরকার আছে, কিন্তু এদেশের নাগরিক কে আর কে এদেশের নাগরিক নয় সেটা পরীক্ষা করবার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু নয়। মহুয়া মৈত্র থেকে রাহুল গান্ধী, কপিল সিব্বল থেকে অভিষেক মানু সিংভি প্রত্যেকেই একই কথা বলছিলেন। তারপরও বিহারের নির্বাচন কমিশন এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। আমার অগ্রজ সাংবাদিক অজিত আঞ্জুম, আপনারা সবাই চেনেন, বিহারের গ্রামে গঞ্জে ঘুরে যে তথ্য তুলে এনেছেন তা শুধু চমকপ্রদই না, ভয়ানকও বটে। বিহারে ইন্টেন্সিভ রিভিশনের নামে নামকে বাঁচতে দস্তাবেজ নেওয়া হচ্ছিল। অনেক ফর্মের সাথে কোনো ডকুমেন্টস নেই, যা নির্বাচন কমিশন ফরমান জারি করে বলেছিল সেই ডকুমেন্টস কোনোটাই নেই। বহু ফর্মে ছবিও নেই। এইরকম একটা গয়ঙ্গচ্ছ ভাবে বিহারে ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া দেশের সামনে আসতেই তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেল। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের স্বরাষ্ট্র দপ্তরের চরম গাফিলতির ফলে অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা যে ঢুকে পড়ে দেশের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, তাদের নিজেদের দোষ ঢাকতে প্রথমে সিএএ, তারপর সিএবি আর শেষে এনআরসি চালু করে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের মুসলমান অনুপ্রবেশকারীদের, হ্যাঁ বিশেষ করে মুসলমান অনুপ্রবেশকারীদের বেনাগরিক করে দিতে চেয়েছিল। দেখা গেল অসমে এই প্রক্রিয়ার ফলে 19 লাখ লোককে ধরপাকড় করে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দিও করে ফেলল। আসল চিত্রটা পরিষ্কার হলো আরো কিছুদিন পর। যে 19 লাখ লোককে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল তাদের মধ্যে 7 লাখ মুসলমান আর 12 লাখই হলো হিন্দু। এদের মধ্যে হিন্দি ভাষীও আছেন। এই খবর চেপে রাখতে চেয়েও চেপে রাখতে পারল না অসম সরকার এবং কেন্দ্রীয় সরকার। আতঙ্কিত হয়ে পড়লেন মুসলিমদের সাথে বেশ কিছু হিন্দু। আতান্তরে পড়ে এনআরসি প্রক্রিয়া থেকে বেশ খানিকটা পিছিয়ে এসে তারা কাজে লাগাতে চাইল নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন ইন্টেন্সিভ রিভিশনের জন্য বিহারের মানুষের কাছ থেকে চেয়ে বসল 11 রকম দস্তাবেজ। তার মধ্যে আছে জন্ম সার্টিফিকেট, বাবা মায়ের জন্মের সার্টিফিকেট, জমি বা বাড়ির দলিল, মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। এসব দিতে বলা হলো, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কাউকে নাগরিকত্বর পরিচয় হিসেবে বৈধ রাখা গেল না, তারা করলো না। তেজস্বী যাদব, মহুয়া মৈত্র, রাহুল গান্ধী সহ এডিআর এর সদস্যরা ছুটলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল আধার, ভোটার আর রেশন কার্ডকেও দেশের নাগরিকত্বের পরিচয় হিসেবে গণ্য করতেই হবে নির্বাচন কমিশনকে। ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই ইন্টেন্সিভ রিভিশন সারা দেশেই হবে, পশ্চিমবঙ্গেও হবে। গতকাল আমরা এই নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করেছি প্রবীর প্লাসে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, আজকের কথায় আসি। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েই দিয়েছেন যে আধার, ভোটার আর রেশন কার্ডকে মান্যতা দিতে হবে, ঠিক সেই ব্রাহ্ম মুহূর্তে চৈতন্য হলো চন্দ্রবাবু নাইডু। তার দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে সেই একই দাবি জানালেন যা বিরোধী দলগুলো এবং এডিআর দাবি জানিয়েছে ইতিমধ্যে। এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? নাইডু নির্ভর সরকারে এটা মোদির 75তম জন্মদিনের আগে মোদিকে কি চাপে রাখার কৌশল, নাকি এর পিছনেও আছে
একটা দেওয়া নেওয়ার গল্প। তাই বলতে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে। কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সেটা বসিয়ে রেখেছিল। সাবরেজ হয়েছে। শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি চুরি করেছে। মানে কতটা নিম্নমানের না হলে, কতটা নৃশংস না হলে এই কাজ করতে পারে। শহীদ পরিবার একজন মারা গেছে, এটা অন্য সেন্টিমেন্ট সেখানে। তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছেন। এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো। আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারে না, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমরা হাতে নাতে ধরেছি। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। আগামী শনিবার আমরা এমন একজনকে আপনাদের সামনে হাজির করতে চলেছি যিনি একসময় শুভেন্দু অধিকারীর একদম সহচর ছিলেন। শুভেন্দু অধিকারীর গায়ে গায়ে থেকে তিনি রাজনীতিটা করেছেন, কিন্তু ঘটনাচক্রে শুভেন্দু বাবুর কাছ থেকে তিনি সরে এসেছেন। বিভিন্ন কারণে তার সরে আসা হয়েছে, সে কারণগুলো আমি না হয় বলছি না, কিন্তু সরে এসে তিনি এনকে ডিজিটালকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা কিন্তু রীতিমতো বিস্ফোরক। অনেক পোল খুলেছেন শুভেন্দুর, অনেক না জানা কথা আপনারা জানতে পারবেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে। আগামী শনিবার রাত ঠিক 8টায় দেখতে ভুলবেন না। ফিরছি আজকের অনুষ্ঠানে। নির্বাচন কমিশনে গিয়ে চন্দ্রবাবু নাইডুর যে প্রতিনিধি দল, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন নাগরিকত্ব যাচাইয়ের কাজ নির্বাচন কমিশনের হতে পারে না। প্রয়োজন পড়লে তারা সিএজির মতন একটা অডিট টিম গঠন করে সারা দেশে সমীক্ষা করুক, কারা এই দেশের নাগরিক আর কারা এই দেশের নাগরিক নয়, অনুপ্রবেশকারী, তারাই পরীক্ষা করে দেখুক। সারা পৃথিবীতে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। অপেক্ষাকৃত গরিব দেশগুলো থেকে রুটি রুজির আশায় বেশ কিছু মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোতে পাড়ি দেয়। জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এই পলায়ন চলতেই থাকে। কিন্তু কোনো দেশই চায় না তাদের দেশে একজনও অবৈধ অনুপ্রবেশকারী থাকুক। ভারতও চায় না স্বাভাবিকভাবে, কিন্তু ধর্মীয় উৎপীড়ন, যৌন নির্যাতন এবং চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বেশ কিছু রোহিঙ্গা এবং বাংলাদেশি এদেশে কিন্তু ঢুকে পড়েছে। এতে কোনো ভুল নেই। তাদের
বর্ডারেই রুখে দেওয়ার কথা ছিল অমিত শাহের দফতরের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাতেই প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ বা অনুপ্রবেশকারী এদেশে ঢুকে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে গত 10 বছরে। জল যখন নাকের কাছাকাছি এসে গিয়েছে তখন হঠাৎ করে তাদের মনে হলো, মানে সরকার বাহাদুরের মনে হলো, এইসব অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এনআরসি বিলও পাশ হয়ে গেল, কিন্তু তা ইমপ্লিমেন্ট করতে গিয়ে, কাজে লাগাতে গিয়ে বাঁধল বিরাট গন্ডগোল। এনআরসিতে বলা হয়েছিল প্রতিবেশী দেশ থেকে কেবলমাত্র মুসলমান বাদে, শুধুমাত্র মুসলমান বাদে সবাই যারা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আসামে 19 লাখ মানুষকে এনআরসির আওতায় আনার পর দেখা গেল 19 লাখের মধ্যে 12 লাখই হিন্দু। হিন্দুরাও খেপে যাচ্ছে দেখে সরকার পিছু হটল। এমনিতেই এ দেশে 80% হিন্দু, তার মধ্যে বিজেপি পায় মেরে কেটে 35 থেকে 36% ভোট। তার মানে এদেশের অধিকাংশ হিন্দুই বিজেপিকে ভোট দেয় না। মরার উপর খাঁড়ার ঘা হচ্ছে গিয়ে এনআরসি। তাই সোজা পথে তা করতে পারবে না জেনেই ময়দানে নামানো হলো নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেতেই চন্দ্রবাবু নাইডু বিরোধীদের সুরে সুর চড়ালেন মোদী সাহেবের বিরুদ্ধে গিয়ে। অর্থাৎ তিনি যে কত বড় নীতিবাগী, তিনি যে কত বড় আদর্শবান তা প্রমাণের একটা চেষ্টা করলেন। এতে দুটো পথ খুলে রাখলেন চন্দ্রবাবু নাইডু। প্রথম পথ হলো, যদি 17ই সেপ্টেম্বর মানে নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনের পর 75 বছর হয়ে যাওয়ার কারণে মোদীকে সরতেই হয়, তারপর যিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন চন্দ্রবাবু সেই দিকেই ডিগবাজি খাবেন। আবার যদি দেখা যায় চন্দ্রবাবু নাইডুই বলছেন যে মোদীকে সরিয়ে দিলে আমরাও কিন্তু, আমার দলও কিন্তু এনডিএ সরকার থেকে সরে যাবে, এতে বিজেপি আরএসএস এর যে লবি, বিজেপি এবং আরএসএস এর যে লবি মোদীকে সরাতে মরিয়া, তারা যাবে চাপে পড়ে, সরকার পড়ে গেলে। মোদীর গদি কিন্তু তখনও অটুট থাকবে। ফলে বিরোধীদের সুরে সুর মিলালেও শেষ পর্যন্ত মোদীর গদি বাঁচিয়ে নিজের পুনরায় জেল যাত্রা আটকাবেন এই চন্দ্রবাবু নাইডু। এই ডবল গেমে তিনি একজন তুখোড় খেলোয়াড়। তাই যতই বিরোধী অবস্থান নিয়ে থাকুন চন্দ্রবাবু বা বিরোধীদের সুরে সুর মেলান তিনি, আলটিমেটলি মোদিরই বুট পালিশ করতে দেখা যাবে চন্দ্রবাবু নাইডুকে। তাই চন্দ্রবাবু নাইডু মোদী সাহেব বিরোধী অবস্থান নিয়েছেন বলে যারা উদ্বাহু হয়ে নেতৃত্ব শুরু করে দিয়েছেন তারা থামুন, এবার সরকার পড়বে না। এই চন্দ্রবাবুই সরকারকে টিকিয়ে রাখবে, কারণ চন্দ্রবাবুর জেল যাত্রা আটকেছেন এই মোদী। আপনারা মনে করে দেখুন, নির্বাচনের কিছুদিন আগেই চন্দ্রবাবু জেল থেকে ফিরেছেন, সেই জেলে আর ফিরতে চান না চন্দ্রবাবু নাইডু। ফলে মোদী গভর্নমেন্টকে সাপোর্ট করা, মোদী গভর্নমেন্ট, আমি এনডিএ বা বিজেপি বলছি না, মোদী গভর্নমেন্টকে সাপোর্ট করা বা মোদীকে সমর্থন করা চন্দ্রবাবু নাইডুর একটা কম্পালশন, বাধ্যবাধকতা। তিনি কিন্তু মোদীকেই শেষ পর্যন্ত সমর্থন করবেন। এখন তিনি দেখাচ্ছেন তিনি কত নীতিবাগী, তিনি কত আদর্শবান, এসব তিনি দেখাচ্ছেন যে তিনি চান না এইভাবে নির্বাচন কমিশন লোকের নাগরিকত্ব পরীক্ষা করুক। এসব করে তিনি নিজের একটা স্বচ্ছ ইমেজ দান করাচ্ছেন। এবং দেখবেন কিছুদিনের মধ্যেই, 17ই সেপ্টেম্বর আর কতদিন, কিছুদিনের মধ্যেই এই চন্দ্রবাবু নাইডু কিন্তু আবার পাল্টে খাবে। নিশ্চিত থাকুন চন্দ্রবাবু নাইডু নিজেকে আরো একবার গিরগিটি প্রমাণ করেই ছাড়বে। তিনি নিজে যে গিরগিটি সেটা তিনি প্রমাণ করেই ছাড়বেন এবং সেই মোদিরই বুট পালিশ করতে থাকবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আর আপনারা কোথা থেকে দেখছেন এটা যদি একটু কমেন্ট করে লিখে জানান, আমাদের যে সমীক্ষা চলছে তাতে একটু উপকার হয়। কারণ আপনারা কোথা থেকে দেখছেন এটা জানতে পারলে আমরা সেই অঞ্চলগুলোর সমীক্ষা আরেকটু ইন্টেন্সিভ ভাবে করে, আরেকটু গভীরভাবে করে আমরা কিন্তু আরো তথ্য তুলে আনতে পারি আপনাদের জন্য। এ কারণে আপনাদের সহায়তা দরকার। আর যারা আমাদের মাসিক সাবস্ক্রিপশন দিচ্ছেন, যে যার মতন, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000 দিচ্ছেন, এটা চালিয়ে যান। আমাদের সমীক্ষাটা আমরা শেষ করতে চাই 2026-এর নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, বিকেলবেলা প্রবীর প্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। আর রাত্রে আসছেন সুমন ভট্টাচার্য, তার অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।